হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের গল্প তোমাতে আমি, পার্ট 39, লেখিকা প্রিয়া। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন। পুরুষ মানুষ তো 1 মিনিটের মধ্যেই মনে প্রভাতী আর আকাশকে দিয়ে সন্দেহের বীজ রোপণ করে। ফোন কেটে দিয়ে বিবর ভাবছে প্রভাতের কথা। ঠিক তখনই মাথায় আসলো আকাশ প্রভাতীর ভাই হয় সম্পর্কে, এদের মধ্যে ভালো ফ্রেন্ডশিপও আছে। 1 ঘন্টা কেন চাইলো, আরও বেশি সময়ও কথা বলতে পারে। ছোট্ট বিষয় নিয়ে কেন অযথা আমি সন্দেহ করছি। নিজের প্রতি এবার নিজেরই রাগ হলো। প্যাকেট থেকে তাড়াহুড়ো করে ফোন বের করলো প্রভাতী। ফোনে রিং হতেই প্রভাতী ফোন রিসিভ করে। কি হলো জনাব? কি চলে? প্রেম চলে ম্যাডাম? এত প্রেম কই থেকে আসে? এই না ফোন রাখলে। বিবর স্বস্তির নিঃশ্বাস নেয়। প্রভাতী আসলে কিছুই বোঝেনি। ফোন রেখে দিতেই না বুকের বাঁ পাশে প্রচণ্ড ব্যথা শুরু হয়ে যায়। কি করবে? তাই আবার ফোন দিলাম। কি বলছো এসব? ব্যথা খুব কি বেশি? বললাম না প্রচণ্ড। বাঁ পাশে ব্যথা লক্ষণ ভালো না। তুমি ডাক্তারের কাছে যাও তাড়াতাড়ি। হয়েছে রে, কে যে বলেছিলে ডাক্তার মেয়েকে বিয়ে করার কথা? সব কিছুতে রোগ খুঁজে বসে, রোমান্স বোঝে না। মানে কি, তুমি ফাজলামি করছিলে? না ম্যাডাম, ফাজলামি করিনি, সত্যি ব্যথা করছিল, তবে সেটা তোর কণ্ঠ শোনার সাথে সাথে শেষ কমে গেছে। দিন দিন শুধু বাচ্চা হচ্ছ তাই না? একটু বাচ্চামো করলে যদি অনেক অনেক আদর মেলে তাহলে তো বাচ্চামোই ভালো। আহারে বাচ্চাটা। এখন রাখছি, আমি ক্লাসে যাব। রেখে দেবে? ক্লাসে যাব না? যাও না, আমার সাথে কথা বলতে বলতে যাও। আরে ফ্রেশ হতে হবে, কাপড় চেঞ্জ করতে হবে। এক কাজ করো, ভিডিও কল অন করে তুমি সব সব করো। কি চিৎকার করছো কেন? আমরাই তো। বেশি হয়ে যাচ্ছে কিন্তু। উফ, কি বউ বিয়ে করলাম, বরের ফিলিংস বোঝে না। আমার বুঝে এত কাজ নেই, রাখছি। প্রভাতী ফোন কেটে দিল। বিবর পাগলামো দেখে হাসতে হাসতে শাওয়ার করতে গেল। ফ্রেশ হয়ে এসে রেডি হয়ে নাস্তার টেবিলে গেল। আগে সব খাবার টেবিলে রেখে গিয়েছিল, তাই এসে শ্বশুর শাশুড়িকে নিয়ে নাস্তা করতে বসলো। মা, আমি রান্না করে ফেলছি, দুপুরে আপনারা খেয়ে নেবেন। তুমি কোথাও যাচ্ছ নাকি? হ্যাঁ মা, আমার ক্লাস আছে। ঠিক আছে মা, তুমি একটু বসো, আমি দিয়ে আসবো তোমায়। বাবা সমস্যা নেই, আমি একা যেতে পারবো। আমি তো শহরে থেকেই লেখাপড়া শেষ করেছি। আগে তো তোমার এই বাবা পাশে ছিল না, এখন বাবা পাশে আছে। আচ্ছা বাবা, আপনি তৈরি হয়ে আসুন, আমি অপেক্ষা করছি। তোমার যাবার কি হলো? মাইয়া তো ছোট না, একাই চলাফেরা করে অভ্যেস আছে। চুপ করো তো সুলতানা। সুলতানা বেগম আর কিছু বললেন না। বিবরের সাদা পাঞ্জাবি পায়জামা পরে প্রভাতীকে নিয়ে বেরিয়ে পড়লেন। অনেকটা দূরে প্রভাতীর মেডিকেল কলেজ। বাসের মধ্যে উঠে বসলো দুজন। মা, তোর কষ্ট হচ্ছে কি বাসের ভিড়ের মধ্যে বসতে? না বাবা, ঠিক আছে, আমি তো জানি রে মা, তুই কত বড় পরিবারের মেয়ে, বাসে চড়ে তোদের অভ্যেস নেই। উফ বাবা, মন খারাপ করো না তো। অভ্যাস নেই, অভ্যাস হয়ে যাবে। অভ্যাস করতে হবে না, আমি বিবরকে বলে দেবো তোর জন্য গাড়ি কিনতে। প্রভাতী বিবরের বাবার দিকে তাকিয়ে আছে। কত সহজ সরল ভালো মানুষ উনি। বাস থেকে নেমে দুজনেই রিকশায় উঠল। প্রায় 10 মিনিট পর প্রভাতী মেডিকেলে আসলো।
বাবা, এসে গেছি আমরা। এত বড় হাসপাতালে তুমি পড়ো মা? হুম বাবা, কয়েকদিন পর আমি এই হাসপাতালে ডাক্তার হব। শুক্রিয়া মা, আল্লাহ তোমার মনের আশা পূরণ করবেন। বাবা, ভিতরে আসুন। না মা, আমি গিয়ে কি করব, বাইরে অপেক্ষা করি। তুমি ক্লাস করে আসো। কি বলছো বাবা? আমার অনেক দেরি হবে, আপনি বাসায় ফিরে যান। চলে যাব? তুমি একা যেতে পারবো? অবশ্যই পারবো বাবা, আপনি একটু অপেক্ষা করুন, আমি আসছি। প্রভাতী কিছু ফল কিনে এনে দিল, সাথে একটা পানের খিলি। বাবা, আপনার পান খেয়ে খেয়ে বাসায় যান, আর এই ফলগুলো মাকে দিবেন। বিপদের বাবা এগুলো নিয়েই ফিরে গেলেন। প্রভাতী ক্লাসে গিয়ে জানতে পারলো হাসপাতালে নতুন ডাক্তার জয়েন করেছেন। ওনার আন্ডারে ওরা এখন থেকে ক্লাস করবে। নতুন ডাক্তার ওদের ক্লাসে গেলেন, সবার কাছে নিজের পরিচয় দিলেন। আমি স্নিগ্ধতা রহমান মেঘ, গাইনি এবং মানসিক রোগ বিশেষজ্ঞ। আমি এখন থেকে সপ্তাহে 3 দিন তোমাদের ক্লাস নেব। তোমরা তো আর মাত্র 3 মাস আছো। আশা করি এই 3 মাস আমার সাথে ভালোভাবেই ক্লাস করবে। মেঘের দিকে তাকিয়ে সবাই ফিসফিস করছে। দেখ, ইচ্ছে থাকলে মানুষ কত কি করতে পারে। চেহারা আসলে কিছুই না, সব যোগ্যতার উপর নির্ভর করে। দেশ সেরা ডাক্তার উনি। মেঘের ক্লাস নেওয়ার ধরন দেখে সবাই মুগ্ধ। ক্লাসের সব ছেলেরাই যেন মেঘ ম্যাডাম বলতে পাগল পারা। একদিনই সবার প্রিয় শিক্ষিকা হয়ে উঠল মেঘ। মেঘ সাথে করে প্রভাতী আর কয়েকজন ছেলে মেয়েকে নিয়ে পুরো হসপিটালে ট্রায়াল দিল। খুঁটিনাটি কথাবার্তা হলো মেঘ আর প্রভাতী। সানিয়া তৈরি হচ্ছিল চেম্বারে যাওয়ার জন্য, তখনই জোনাকি রুমে আসে। কিরে, কোচিং করতে যাচ্ছিস? জি ফুপি। আচ্ছা ঠিক আছে, যা তাড়াতাড়ি চলে আসিস। ফুপিমা, একটা কথা বলবো। হ্যাঁ বল। বলেছিলাম কি, তোমার যেহেতু বাচ্চা হচ্ছে না, তাই যদি একজন ভালো ডাক্তার দেখাও। অনেক ডাক্তার দেখিয়েছি। না ফুপিমা, উনি খুব ভালো ডাক্তার, বিদেশ থেকে পাশ করে এসেছেন। এই শহরে ওনার অনেক সুনাম। কে রে? ডক্টর এহসান খান আকাশ। নাম শুনেছি অনেক। যাবে তুমি? তোর ফুপার সাথে কথা বলে দেখি। আচ্ছা আমি যাই, দেরি হয়ে যাচ্ছে। সানিয়া আকাশের আগেই পৌঁছে সব কিছু ঠিকঠাক করে রাখলো। আকাশ সময় মতো চলে আসলো। আজ শুধু কালো শার্ট পরে এসেছে, ধবধবে সাদা চেহারার মধ্যে কালো পোশাকে কি যে সুন্দর লাগছে। সানিয়ার পলক পালানো দায়। আকাশ চেম্বারে ঢুকতেই দারোয়ান আসলো। স্যার, আপনার জন্য। আকাশ তাকিয়ে দেখে আজ সাদা গোলাপ আবার সেই চিরকুট। খচ্চর ডাক্তার, আপনি জানেন আমি আপনাকে খচ্চর ডাক্তার বলে ডাকি। আচ্ছা আপনি হাসুন না কেন, প্রাণ খুলে হাসবেন, দেখবেন সব কষ্ট দূর হয়ে যাবে। সানিয়া আর চোখে তাকাচ্ছে। পড়া শেষ হতেই স্যার ফেলে দেবে। ফুল ফেলে দাও, তবে চিরকুট ড্রয়ারে রেখে দাও, মূল্যবান একটা কথা লেখা। সানিয়া চোখ বড় বড় করে তাকাচ্ছে। ভেবেছিল নির্ঘাত আকাশ চিরকুট পড়ে রেগে যাবে, কিন্তু উল্টো হলো। রোগী দেখা শেষ হতেই সানিয়া তাড়াহুড়ো করে সব গোছগাছ করছিল। ওড়না বুক থেকে অনেকটা সরে গেছে, সেদিকে খেয়াল করেনি। আকাশ উঠে চলে যাচ্ছিল, তখনই সানিয়ার দিকে নজর পড়ে। বুকের মধ্যখানে বড় একটা কালো তিল। একবার কারো চোখ পড়লেই আবার তাকাতে বাধ্য। আকাশও তাই করলো, সানিয়ার বুকের দিকে অনিচ্ছা সত্ত্বেও তাকালো। সানিয়া তখনও কম্পিউটারে কাজ করছিল। আকাশ উঠে গিয়ে সানিয়ার ওড়না টান দিয়ে বুকে তুলে দিল। সানিয়া ধড়বড় করে উঠল। বসার সময় একটু খেয়াল করে বসবে, নিজের কাপড় চোপড় সামলে নিবা। সানিয়া মাথা নিচু করে রাখে। আকাশ চলে যেতে গিয়ে আবার ফিরে আসে। বুকের তিল কি অরিজিনাল নাকি আর্ট করা?
সানিয়া হুট করে ওড়না সরিয়ে নেয়, আকাশের হাত এনে তেলের উপর রাখে। আপনি নিজেই দেখে নিন অরিজিনাল কিনা। আকাশ তেলের মধ্যে হাত রাখলো, পরক্ষণে হাত সরিয়ে দ্রুত রুম থেকে বেরিয়ে গেল। সানিয়া কি থেকে কি করে নিল, ভয়ে হাত পা কাঁপছে। নিজের মধ্যে যেন কোনো জ্ঞান ছিল না, মাথার মধ্যে হাত দিয়ে আঘাত করলো। সানি, তুই কি করলি? এবার যদি চাকরি চলে যায়? উফ, ভাবতে পারছি না। প্রভাতী বাসায় ফিরে সন্ধ্যার পর মাইগ্রেনের সমস্যার জন্য এসেই ঘুমিয়ে যায়। এদিকে সুলতানা বেগম রান্না করছেন আর প্রভাতীকে ঝাড়ি দিচ্ছেন। প্রভাতীকে খাওয়ার জন্য ডাকতে যান। প্রভাতী ঘুম থেকে উঠে দেখে সুলতানা বেগম পাশে দাঁড়িয়ে আছেন। মা, আসলে মাথা ব্যথা করছিল তাই ঘুমিয়ে গিয়েছিলাম। হ্যাঁ মা, তুমি তো নবাবের বেটি, আমরা গরিব চাকর বাকর মানুষ। ভুলেই গেছিলাম বউয়ের হাতের রান্না আমাদের কপালে জুটবে না। ছি ছি মা, এভাবে বলছেন কেন? আপনারা তো আমারই মা বাবা, আমি তো আপনাদের ফ্যামিলির মতোই। চামেলির নামটা শুনে সুলতানা বেগমের চোখ জল চিকচিক করছে। কান্না আড়াল করে উনি রুম থেকে বেরিয়ে গেলেন। কি হলো? চামেলি আপুর নাম শুনে মা কাঁদলেন কেন? আর চামেলি আপুই বা কোথায়? বিয়ে হয়ে গিয়েছে ঠিক আছে, উনি আসলেনও না, ফোনেও যোগাযোগ করলেন না। বউয়ের কাছ থেকে সব জানতে হবে। আর রাত অনেক হয়েছে, সানিয়ার চোখে ঘুম নেই। আকাশের হাতের ছোঁয়া পেয়ে ও যেন পাগলপ্রা, মন কেবলই ছটফট করছে, কিছুতে ঘুম আসছে না। এদিকে আকাশ নিজেকে অপরাধী ভাবছে। মেয়েটা কি ভাবলো? নিশ্চয়ই চরিত্রহীন লম্পট ভাবছে। কাল ওকে সরি বলতে হবে। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন।